আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমার অনলাইনের প্রথম ক্লাস শুরু করার পূর্বে আমি দু একটা কথা বলতে চাচ্ছি। কেন আমি অনলাইনে ক্লাসের জন্য এই উদ্যোগটা নিলাম, এর পিছনে কিছু কারণ রয়েছে। আমার দীর্ঘদিনের প্রাইভেট পড়ানোর এবং ছাত্রছাত্রী পড়ানোর এক কথায় অভিজ্ঞতা ছিল। তো আমি যখন আমার কর্মজীবনে থাকি সেই সময় এখনও আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা চাকরি প্রার্থী রয়েছে কিংবা বাড়িতে গেলে এখনও যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা প্রায়শই আসে যে আমার এটা সমাধান করে দেন, ওইটা সমাধান করে দেন এমন। তো অনেক দিন যাবৎ আমি আমার পড়াশোনা থেকেই দূরে থাকা, তো সেখানে আমার শিক্ষকতা মানে যে প্রাইভেট পড়ানোর যে অভিজ্ঞতা সেখান থেকে অনেক দূরেই ছিলাম, দূরেই রয়েছি, যার কারণে অনেক কিছুই মনে থাকে না। তো ছাত্রছাত্রীরা যখন যে কোনো চাকরির যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলো যখন আমাকে সমাধান করতে বলে তখন একটু বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যেতে হয়, কারণ অনেক দিনের অভিজ্ঞতা না থাকার দরুন এগুলো তো অতি সহজে পারা যায় না। এছাড়া আমি যখন বাড়িতে আসলাম তখন আমার ভাই বোনদের যে সমস্ত সন্তানাদি রয়েছে তাদের পড়াশোনার কন্ডিশন দেখে আমার কাছে মনে হলো যে আমি যে সময়টুকু বাড়িতে ছুটির যে সময়টুকু পাই, অবসর যে সময়টুকু পাই, সেই সময় আমি এই অনলাইনের মাধ্যমে আমি যতটুকু জানি সেই জিনিসগুলো উপস্থাপন করতে পারি। সেই সাথে একসাথে আমার দুইটা কাজ হবে, যে সমস্ত আমার শিক্ষার্থীরা রয়েছে তাদের উপকৃত হবে এবং আমার যতটুকু জানার ছিল, পরিধি ছিল, সেই জিনিসটা আমি ভুলে যেতে বসেছি। তো সেইগুলোকে সংরক্ষণ করা হয়ে যাচ্ছে আর কি। আরও একটু কারণ বলা যেতে পারে, আমার ছাত্র অবস্থায় আমি নিজের মতো করে অনেকগুলো নোট করা হয়েছিল, সেই নোটগুলো আসলে সংরক্ষণ করা হয়েছিল। তো বাড়ি পড়াশোনার মধ্যে না থাকলে যেটা হয় আর কি, সেই নোটগুলো খাতাপত্রগুলো অনেক সময় দেখলাম কিছু নষ্ট হয়ে গেছে, কিছু হারাই গেছে, কেউ নিয়ে গেছে। তো আমার অনেক ভালো ভালো যে নোট করা খাতাপত্রগুলো ছিল সেগুলো হারিয়ে ফেলেছে। সো এখন যেহেতু বর্তমান এই সময়টা অনলাইনের উপরে সবাই খুব ভালো মতো গুরুত্ব দেয়, তো সেই হিসাবে মনে হলো যে না, আমি যদি অনলাইন ভিত্তিক এই পার্ট বাই পার্ট বিভিন্ন ক্লাস আকারে আমি যতটুকু জানি এবং প্রচেষ্টা করে আমি যদি কন্টেন্ট আকারে বানায় রাখতে পারি, একসাথে আমার সংরক্ষণ হয়ে গেল, সেই সাথে সাথে আমার যারা উপরে যারা একটু আস্থা রাখতো তাদের জন্য কিছু করা হবে। তো সেখান থেকে এই উদ্যোগ। আশা করি আমার সাথে থাকলে আমি আমার ম্যাক্সিমাম দিয়ে প্রচেষ্টা করার চেষ্টা করব। আমার ভিতরে কোনো ঘাটতি থাকলে বা কোনো ভুল থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আমি সেখান থেকে সেগুলোকে শুধরে নিয়ে সামনে আগানোর চেষ্টা করব। তো যাই হোক, আমি আজকে আমার প্রথম ক্লাসটাকে জ্যামিতি দিয়ে শুরু করতে যাচ্ছি। তো জ্যামিতি দিয়ে শুরু করার পিছনেও কিছু কাহিনী রয়েছে। আমাদের দেশের যে সমস্ত ছাত্রছাত্রীদের, স্পেশালি আমি গ্রামের দিকে ছেলেমেলে একটু বেশি পড়াইছি, তো সেখানে যে জিনিসটা দেখতে পাইছি যে গ্রামের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা ম্যাক্সিমামই গণিতের উপরে একটা ভালো ভয় তাদের রয়েছে। গণিত সাবজেক্টটা এমনি ভীতকর একটা সাবজেক্ট, তার উপরে জ্যামিতিটা আরও বেশি ভীতকর একটা সাবজেক্ট। আর এই জ্যামিতিটা গুরুত্বটাও সাধারণত ছাত্রছাত্রীরা বুঝতে চায় না। তো যখন তারা এই সমস্ত ছাত্রছাত্রী স্কুল থেকে পাশ করে কলেজ বা ভার্সিটি শেষ করার পরে যখন চাকরি জীবনে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেখানে আসে, তখন এর ইফেক্টটা বুঝতে পারে যে আমাদের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষার কোন জায়গায় প্রবলেমটা ছিল। আমরা যদি আমাদের শুরুর ক্লাস স্পেশালি 6-7 থেকে এই সমস্ত জায়গায় জ্যামিতিটা সবচেয়ে শেখার গুরুত্বপূর্ণ সময়, তো এই সময়টাই যদি আমাদের শিক্ষাটা জ্যামিতির উপরে স্পষ্ট থাকে তাহলে
গণিত সাবজেক্টটাই আমি বলবো, যদি জ্যামিতি সম্পর্কে কারোর সুস্পষ্ট ধারণা থাকে, গণিত সাবজেক্টটা আমি বলবো তার কাছে অনেক অনেক সহজ হয়ে যাবে। তো সেই জন্যই আবার আরেকটা কথা, চাকরি জীবনে গিয়েও সেটার ইফেক্ট বুঝতে পারে। যেমন এখানে আমি কয়েকটা জিনিস রেখেছি, দেখতে পাচ্ছেন, মাত্রা, তল, বিন্দু, রেখা। তো এই সমস্ত জায়গা থেকে, যেমন ফার্স্ট আমি মাত্রা লিখছি কি জন্য, আমি কয়েকটা চাকরির পরীক্ষার কয়েকটা প্রশ্ন থেকে আমি দেখতে পাইছি যে এই মাত্রা নিয়ে প্রশ্ন করা হয়, তল নিয়ে প্রশ্ন করা হয়, বিন্দু নিয়ে প্রশ্ন করা হয়। তো আমাদের পাঠ্য বইয়ের যে সমস্ত গণিত আছে সেখান থেকে মাত্রা, তল, বিন্দু এই সমস্ত বিষয়াদির উপরে সাধারণত কোনো ডিরেক্ট কোনো প্রশ্ন করা হয় না, যার কারণে এইগুলো বাদ দিয়ে রেখা বা পরবর্তী যে সমস্ত ধাপ আছে, সমকোণ, সূক্ষ্মকোণ, বর্গের অন্যান্য যে সমস্ত বিষয় আছে সেগুলো নিয়ে সাধারণত পড়াশোনা করে। কিন্তু আমরা যে সমস্ত জ্যামিতির যে টপিকসগুলো সাধারণত পাঠ্য বইয়ে পড়াশোনা করার চেষ্টা করি, দুঃখিত ব্যবহার বলছি, যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেখানে সরাসরি এর প্রয়োগটা না থাকার কারণে এগুলো কখনো কেউ জানার চেষ্টা করে না। কিন্তু আলটিমেটলি আমরা যখন আমাদের শিক্ষা জীবন শেষ করে ফেলি, সেই সমস্ত জায়গায় যখন এগুলোকে আবার প্রয়োজন হয় তখন আমাদের কাছে এগুলো অচেনা অচেনা মনে হয়। আবার এই সমস্ত যে আমাদের পাঠ্য বইয়ের যে সমস্ত জ্যামিতিগুলো রয়েছে সেখানেও এর মানে ভিতর থেকে এর কিছু কাজ আমাদের আসে, যেগুলো আমরা অনুধাবন করি না, তাই এগুলোকে বলা চলে অবসচেতনভাবেই স্কিপ করে চলে যায়। সেইখান থেকে আমি মনে করি যে আমাদের শিক্ষাটা, স্পেশালি জ্যামিতির যে শুরুটা এখান থেকে এভাবে হওয়া উচিত বলে আমি আমার মতো করে মনে করছি। তো সেই হিসাবে আমি আমার শুরুটা এখান থেকে করতে চাচ্ছি। এখন আসি মাত্রাটা কি? মাত্রাটা যদি আমরা এভাবে চিন্তা করি, মাত্রাটার এক কথার সংজ্ঞা যদি বলি তাহলে হচ্ছে পরিমাপ করা। মাত্রাটার জ্যামিতির ভাষায় এক কথায় কোনো জিনিসকে কিভাবে পরিমাপ করা হয়। জ্যামিতির সাইডে আমরা যদি চিন্তা করি, জ্যামিতিকে একটা হচ্ছে লম্বার দিক দিয়ে মাপযোগ করা হয়, আর একটা হচ্ছে আর বা প্রস্থের দিক দিয়ে মাপযোগ করা হয়, আর একটা উঁচুর দিক দিয়ে মাপযোগ করা হয়। তো এইটা হচ্ছে, এই যে আমি তিনটা সাইড বললাম, একটা হলো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এই যে তিনটা সাইড, তিনটা দিকে যে পরিমাপের যে পদ্ধতি, এই পরিমাপের যে পদ্ধতি, এগুলোকে আমরা মাত্রা বলতে পারি। যে দৈর্ঘ্যের দিকে যেমন একটি মাত্রা, প্রস্থের দিকে আরেকটি মাত্রা, উচ্চতার দিকে আরেকটি মাত্রা। তো আমরা মাত্রাকে এক কথায় এভাবে মাত্রাকে আমরা বলতে পারি। এরপরে আসছে হচ্ছে গিয়ে তল। তো দেখেন মাত্রাটা তলের সাথে কিভাবে জড়িত। আমরা যদি তল বলতে চাই জ্যামিতির ভাষায়, বা আমাদের আগে আমাদের বাস্তবিক জীবনের দিকেও যদি একটু চেষ্টা করি বা দেখি, আমাদের এই সমস্ত যে বোর্ডটা এখানে রয়েছে, এই বোর্ডের উপরে যে পৃষ্ঠাটা রয়েছে, উপরিভাগটা যেটা রয়েছে, সেই সমস্ত উপরিভাগ বা পৃষ্ঠ এগুলোকেই তল বলে। কিন্তু জ্যামিতির ভাষায় যদি একটু বলতে চাই, তলটা একটু বইয়ের ভাষায় বা একটু সংজ্ঞায়িত যদি করতে চাই, কিভাবে করা যেতে পারে। দেখেন, একটা তল একটা সমতলও হইতে পারে, এমন যদি কোনো একটা জিনিস থাকে, বোর্ডের মতো কোনো জিনিস থাকে, সেটা হচ্ছে সমতল হইতে পারে। যেমন আরেকটা বস্তু যদি আমরা একটু চিন্তা করি, ইট হচ্ছে অনেক সুন্দর একটা উৎকৃষ্ট উদাহরণ হয়। ম্যাক্সিমাম সময় আমি ইটটাকে উদাহরণের হিসাব করে নিয়ে আসবো। যেমন একটা ইটের উঁচু আছে, লম্বা দিকে আছে এবং আড়ির দিকে আছে, তিনটা দিক আছে। তাহলে একটা ইটের মাত্রা তিন সাইডে তিনটা রয়েছে, কিন্তু এই তিন দিকে তিনটা মাত্রা, তিনটা সাইড থাকলেও এর তলটা কিন্তু দেখেন প্রতি লম্বার দিকে দুই পাশে। আমি আমার একটা সুন্দর জন্য আমি এই একটা বক্সের সাথে তুলনা করি। একটা আমি যদি এই বক্সটাকে একটু হিসাব করে দেখি, দেখেন এই লম্বা দিকে একটা পরিমাপের একটা পদ্ধতি রয়েছে, এটাকে আমি দৈর্ঘ্য বলবো। আবার এই যে আর এর দিকে আর একটা জিনিস রয়েছে পরিমাপের একটা পদ্ধতি, তাহলে এটা হলো প্রস্থ। আবার এই যে এই দিকে একটু যদি খেয়াল করে দেখেন,
এটা হলো উচ্চতা। তাইলে আমি এই একটা বিন্দুতে দাঁড়াইলে, এই একটা বিন্দুতে এই যে কোলাই বরাবর যদি দাঁড়াই, তাহলে এর এইদিকে একটা মাপ পরিমাপ করতে পারবো, এর এই পাশটায় একটা পরিমাপ করতে পারবো, এই পাশটায় একটা পরিমাপ। তাহলে এই বিন্দুতে দাঁড়িয়ে এই জিনিসটার মাত্রা তাহলে 3 হয়ে গেল, 3টা মাত্রা হয়ে গেল। এবার তলটা কি? তলটা দেখেন এই একটা মাত্রার যে একটা সরি এই একটা বিন্দুর এখানে, এটাকে যদি আমরা কল্পনায় নিয়ে এটা একটা পৃষ্ঠ, এটা একটা পৃষ্ঠ, এটা একটা পৃষ্ঠ, এটা একটা পৃষ্ঠ, অর্থাৎ যদি এই লম্বা বরাবর চিন্তা করি, এই যে একটা তল, ঠিক এর উল্টা দিক দিয়ে আর একটা তল রয়েছে এই পাশে, তাহলে এইদিকে দুইটা তল। অনুরূপভাবে যদি এই দৈর্ঘ্য বরাবর চিন্তা করি, এই পাশে একটা তল রয়েছে, অনুরূপভাবে এই পাশে আর একটা তল রয়েছে। আবার যদি উচ্চতার দিক দিয়ে চিন্তা করি, এই যে এই পাশে এই একটা তল, এই একটা তল, অনুরূপভাবে এটা ইটের মতোই আর কি। এ ধরনের ঘনবস্তু থাকলে সেই ঘনবস্তুর তল হয়ে যাচ্ছে 6টা। আর এই বোর্ডের ক্ষেত্রে যদি চলে আসি, তাহলে এই বোর্ডের দিক দিয়ে একটু খেয়াল করে দেখেন যে এই লম্বা বরাবর একটা পরিমাপ করা যায়, আর এই পাশটা আর বরাবর আর একটা পরিমাপ করা যায়। তাই এই বোর্ডে আমরা দুইভাবে পরিমাপ করতে পারি। আর একটা রয়েছে অতি নগণ্য পুরু, যেটা এই পুরোটা বোর্ডের ক্ষেত্রে আমরা নগণ্য হিসেবে ধরে নেব যে এই যে পুরোটা রয়েছে এটা পরিমাপযোগ্য নয়। এজন্য এই বোর্ডের মাত্রা হবে 2, বোর্ডের মাত্রা হবে 2। তাহলে এই মাত্রার সাথে থেকে আমরা তলকে এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যে যে সমস্ত পৃষ্ঠের দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে, যে সমস্ত পৃষ্ঠের দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে সেইগুলোকে আমরা তল বলবো। তল সাধারণত শুধু এরকম সমতলই হয় না, বক্রতলও আর একটা তল রয়েছে, এটা বক্রতল, সেটাকে আমাদের তেমন একটা ব্যবহার নেই, সেজন্য সেখানে কোনো আলোচনাও নাই। যেমন বলের যে পৃষ্ঠ রয়েছে, এখানে একটা প্রশ্ন হইতে পারে, বলের তল কয়টা হবে? বলের দেখেন একটা রাউন্ড শেপ, একটা গোল আকৃতির একটা শেপ থাকে। বল, এটাও প্রশ্ন পরীক্ষায় বিভিন্ন আসতে পারে যে বলের তল কয়টি, সেক্ষেত্রে কিন্তু বলের উত্তর হবে বলের তল একটি। অনুরূপভাবে যদি বোর্ডের পৃষ্ঠার এরকম কোনো কিছু করতে চাই, এর তল কয়টি, এগুলো কিন্তু চাকরির পরীক্ষাতে এই তল সম্পর্কে বিভিন্ন জায়গায় এই ধরনের প্রশ্ন আসে। তাইলে এখানে যেমন এই বোর্ডের তল একটি, আবার ফুটবলের যে তল রয়েছে তার একটি। কিন্তু আমরা যদি এখন ইটের কথা বলি বা ঘন আকৃতির বস্তু, ইটটা তো একটা ঘনবস্তুর ক্ষেত্রে কিন্তু তল আমাদের 6টা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন চাকরির পরীক্ষায় আসে। তো আমি এখন তলের সংজ্ঞায়িত করছি এভাবে যে যার যে সমস্ত পৃষ্ঠের দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে সেইগুলোকে সেই পৃষ্ঠাটাকে আমি বলবো তল। এরপরে আসে বিন্দুটা এই যে একটা পৃষ্ঠ, সমতল যে একটা পৃষ্ঠ, সেই সমতল পৃষ্ঠের উপরে এই যে একটা ফোঁটা দেখতে পাচ্ছেন, কলমের নিপের মাথায় একটা পৃষ্ঠের উপরে বসালে যতটুকু জায়গা সে দখল করে সেটা হচ্ছে গিয়ে বিন্দু। এই বিন্দুকেও কিন্তু আমরা গণিতের ভাষায় বা জ্যামিতির ভাষায় তার সংজ্ঞা প্রদান করতে পারি, কাকে বলে সেটা বলতে পারি। বিন্দুর ক্ষেত্রে আমরা যদি পরিমাপ করতে চাই, আবার সেই মাত্রাতে চলে আসলো, আমি যদি বিন্দুকে পরিমাপ করতে চাই, বিন্দুতে আমি কি পরিমাপ করতে পারি? বিন্দুকে যদি আমি কোনো কিছু দিয়ে মাপতে যাই, তার দৈর্ঘ্য বরাবর কোনো মাপ নিতে পারবো না, প্রস্থ বরাবর কোনো মাপ নিতে পারবো না, উচ্চতা বরাবর কোনো মাপ নিতে পারবো না। তাহলে কোনো বরাবরই তার মাপ নাই। তাহলে কি আছে? শুধু সে একটা যে সমতল, সেই সমতলের উপরে একটা জায়গায় অবস্থান করতেছে, তাইলে শুধুমাত্র তার অবস্থান রয়েছে, তাছাড়া আর কোনো কিছু নাই। এই জন্য বিন্দুর সংজ্ঞায় বা বিন্দুকে যদি একটু ভাষা দিয়ে বলতে চাই বিন্দু কাকে বলে, তাহলে আমরা বলবো যে যার দৈর্ঘ্যও নাই, প্রস্থও নাই, উচ্চতাও নাই, শুধুমাত্র অবস্থান আছে।
তাকে বিন্দু বলে। তো আমি এরপরে আরেকটি শব্দ লিখেছি এখানে, এদের নামকরণ। তো যতটুকু পর্যন্ত নামকরণ করা যায় আমি সেখান থেকে নামকরণ শুরু করতে চাচ্ছি। এখান থেকে আসলে আমাদের নামকরণটা স্টার্ট হয়ে যাবে, শুরু হয়ে যাবে। বিন্দু থেকে আমাদের নামকরণ সামনে যত আসবে সবাইকেই প্রায় নামকরণ করা যাবে। তো আমি বিন্দুকে কিভাবে নামকরণ করব, এবং এই নামকরণটা খুবই জরুরি একটা জিনিস। কারণ দেখেন, আমরা যখন এই পৃথিবীতে এসেছি, আসার পর প্রত্যেকটা ব্যবহার্য যে সমস্ত জিনিস, প্রাণী বা যা কিছু আছে সবারই নাম আছে। সো এই ক্ষেত্রে জ্যামিতিতে তো আরো বেশি গুরুত্বপূর্ণ, যে এই নাম ছাড়া জ্যামিতিকে কাউকে আমরা চিনতে বা বুঝতেই পারবো না। এবং এই নামকরণটা একটি ছাত্রছাত্রীদের কাছে একটু খুবই ইম্পর্টেন্ট জিনিস। তারা যারা জানেন তাদের জন্য বিষয়টা না, কিন্তু যারা ফার্স্ট স্টার্ট করতে চাচ্ছে যে এই নামটা কোথায় হবে, কেমনে হবে, একটা রেখা টানলাম, সেই রেখার উপরে এখানে এটা কেন, এখানে এটা, বিভিন্ন ধরনের প্রশ্ন তাদেরকে থাকে। তো আমি সবার আগে বলতে চাচ্ছি বিন্দুর নামকরণটা কিভাবে করতে হয় বা কোথা থেকে স্টার্ট করতে হয় এইটা নিয়ে। আমরা বিন্দুর ক্ষেত্রে এক কথাই বলবো যে বিন্দুর নামকরণের জন্য একটি মাত্র ইংরেজি অক্ষর ব্যবহার করা হবে। একটি মাত্র ইংরেজি অক্ষর দ্বারা একটা বিন্দুকে নির্দেশ করবে। এখানে আমি যে বিন্দুটা রেখেছি সেটার নাম হতে পারে, আমি সাপোজ এ দিলাম, তাহলে এ দ্বারা এই এ, এবং এটা আবার মাথায় রাখি, এই নামকরণের ক্ষেত্রে জ্যামিতিতে সব সময় ইংরেজি বড় হাতের অক্ষর ব্যবহার করতে হয়। এখন ছোট ক্লাসের ক্ষেত্রে হিসাবটা আলাদা, সেখানে আমরা ক, খ, গ অন্যান্য দেখি, কিন্তু আমরা যখন উপর ক্লাসে করব সেই ক্ষেত্রে আমরা ক, খ ব্যবহার করবো না, সবসময় ইংরেজি বড় হাতের অক্ষর ব্যবহার করে আমরা নামকরণ করব। সেই ক্ষেত্রে বিন্দুর নামকরণটা আমি আবার বলতেছি, বিন্দুর নামকরণটা হবে একটি মাত্র অক্ষর বা ইংরেজি বড় অক্ষর দ্বারা একটি বিন্দুর ক্ষেত্রে একটি অক্ষর। এবার এই বিন্দুটা এই অবস্থান থেকে এর যে চার পাশ রয়েছে, এই চার পাশে যদি চলতে থাকে এইভাবে বিভিন্ন দিকে সে যাইতে পারে, তো আমরা আমাদের হিসাবের সুবিধার্থে বা জানার সুবিধার্থে আমরা যে কোনো একটা দিক আমরা কল্পনা করে নিলাম, যে এই যে বিন্দুটা রয়েছে সেই বিন্দুটা এখান থেকে এইভাবে চলা শুরু করলো, আবার এই পাশ থেকে এইভাবে চলা শুরু করলো। এখন একটা খেয়াল করে দেখবেন, একটা বিন্দুর পরে আরেকটা বিন্দু, পরে আরেকটা বিন্দু, এইভাবে চলতে সামনে বা পিছনে যদি কেউ চলতে থাকে। এবং এই জ্যামিতির ক্ষেত্রে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো মনে রাখতে হবে, যে বিন্দুর ক্ষেত্রে যেমন একটি ইংরেজি অক্ষর ব্যবহার করা হয়েছে, সেই বিন্দু যখন কোনো একটা দিক চলতে থাকে সেই দিক বুঝাই দেওয়ার জন্য, কোন দিকে কত দূর গেছে তা তো আমরা জানি না, তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেখানে যদি এর মাথায় একটা এরকম তীর চিহ্ন মেরে দিই, তাইলে আমরা এটা বুঝতে পারবো যে এই বিন্দুটা এখান থেকে শুরু করেছে এবং সে চলতেই আছে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যে তীর মেরে দেওয়া। বিভিন্ন জ্যামিতির যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেখানে চিত্রে দেখলে দেখা যায় এই সমস্ত তীরগুলো ব্যবহার করে। কিন্তু এই তীরগুলো ব্যবহার করার কারণটা হচ্ছে এটা, যে একটা বিন্দু যে কোনো অবস্থান থেকে যখন যাত্রা শুরু করেছে এবং শেষ বিন্দু কোথায় শেষ হয়েছে সেটা তো আমরা জানি না, আমাদের বইয়ের বা খাতার উপরে তো আমরা কতটুকু বিন্দু গেছে সেটা আমরা স্পষ্টভাবে জানি না, যার কারণে এই তীর চিহ্ন দিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করি যে এই বিন্দুটা সামনের দিকে চলমান রয়েছে। অনুরূপভাবে এই দিকেও হইতে পারে, এই দুই পাশে বিন্দু চলা শুরু করেছে। এখন আমরা বাস্তব দিক দিয়ে আরেকটা জিনিস খেয়াল করি, আমরা যখন গ্রামগঞ্জে যে সমস্ত খেলার মাঠ বা ঘাসে যে সমস্ত মাঠগুলো থাকে দেখবেন, সেই সমস্ত ঘাসের মাঠের মাঝখান দিয়ে যখন লোকজন এক পা দু পা করে চলতে থাকে, চলতে কিছুদিন পরে দেখা যাচ্ছে যে মানুষের পায়ের যে ছাপটা, সেই পা বরাবর যে চলা রাস্তাটা একটা রাস্তা তৈরি হয়ে গেছে। মানুষের পায়ের চাপায়
সেই সমস্ত ঘাসগুলো মারা গিয়ে সেই সোজা বরাবর বা যেদিক দিয়ে চলছে ওই বরাবর একটা রাস্তা তৈরি হয়ে গেছে। তাহলে আমরা যদি আমাদের প্রতিটা পায়ের যে স্টেপ, মানে যেখানে আমরা পা রাখি সেই সমস্ত জায়গাগুলোতে একটা বিন্দুর সাথে কল্পনা করে নিই এবং এইভাবে যদি অসংখ্যবার এইভাবে চলতে থাকি, তাহলে ওই বরাবর আমাদের যে চলার পথ, সেই পথ বরাবর একটি রাস্তা তৈরি হয়ে যায়। তো ঠিক সেই হিসাব নিকাশ করেই যদি আমরা কথা বলি যে একটা বিন্দু এখান থেকে চলা শুরু করছে, চলার ফলে তখন কি হয়ে গেছে, এমন ফোটা ফোটা অনেকবার যখন চলছে, চলতে চলতে তখন একটা রাস্তার সৃষ্টি হয়ে গেছে। অনুরূপভাবে এদিকেও একটা রাস্তা তৈরি গেছে। আমি আবার বলতেছি, এটা যে খালি এই দুই দিকে চলতে পারে এরকম না। আমি আমার এই রেখা বোঝানোর সুবিধার্থে আমি একটা বিন্দু থেকে সামনে এবং পিছনে দুই দিকে টানছি। আমি এদিকে হতে পারতো, ওদিকে হতে পারতো, আমি অত দিকে না গিয়ে আমি শুধুমাত্র রেখা বোঝানোর জন্য সামনে এবং পিছনে এই বিন্দুকে চলমান দেখাইছি। এই চলমান কিভাবে দেখাইছি? একটা তীর চিহ্ন দ্বারা। একটা তীর চিহ্ন দ্বারা বুঝাইছি যে এই বিন্দু এদিকে চলতেই আছে, এই বিন্দু এই পাশটাও চলতেই আছে। তাহলে সংজ্ঞাটা আমরা রেখার এইভাবে করতে পারি যে একটা বিন্দু তার চলার যে পথ তৈরি করেছে সেই পথটা একটা রাস্তা হয়ে গিয়েছে এবং সেই রাস্তাটা এবং সেই পথটাকে আমরা রেখা বলবো। তাহলে রেখা যদি আমরা সংজ্ঞা এইভাবে করি যে এক কথার সংজ্ঞা, যে বিন্দুর চলার পথকেই রেখা বলে, বিন্দুর চলার পথকেই রেখা বলে। এখন দেখেন, আমি আবার বলতেছি, এখানে কেন এ দিছি? এ দিছি এই কারণে যে এই জায়গায় থেকে এই বিন্দুটা এই পাশে চলেছে, এই পাশে চলেছে, সেই জন্য এর মধ্যে অসংখ্য বিন্দু কিন্তু রয়েছে। এখন প্রশ্ন করতে পারেন যে এর মাঝে অন্যান্যগুলোকে কেন আমরা নাম দিচ্ছি না, এর মাঝখানে আমরা কেন নাম দিচ্ছি না? এখন এই বিন্দুর পরে এর মধ্যে কতশো বিন্দু দিয়ে এরকম একটা রেখা তৈরি হয়েছে সেটা কিন্তু আমরা জানি না, সেটা অসংখ্য। এবং অসংখ্য তার চেয়ে বড় কথা হচ্ছে গিয়ে এর মাঝে ওইগুলোর নামকরণ করার কোনো প্রয়োজন নাই, কারণ আমার এর মাঝে যেখানে প্রয়োজন হবে আমি সেখানে তার নাম একটা, যে কোনো একটা বিন্দু, সাপোজ আমি মনে হলো যে না আমার এই একটা অবস্থান, এই জায়গা থেকে আমি চাচ্ছি এখানে একটা বিন্দু আছে, অবশ্যই এখানে একটা বিন্দু আছে কারণ এর মধ্যে অসংখ্য বিন্দু আছে এবং সেই একটা বিন্দু আমি এই জায়গায় একটু বিবেচনায় নিতে চাচ্ছি, আমি একটু চিন্তা করতে চাচ্ছি এই জায়গায় কি কেমন আছে। তো আমার প্রয়োজন এখানে হয়েছে আর এখানে হয়েছে, মাঝের কোনো জায়গায় প্রয়োজন হয় নাই, কাজেই আমি মাঝের কোনো জায়গায় আমি নাম বসাবো না, এ বি সি ডি বা অন্যান্য যে কোনো অক্ষর আমি বসাবো না। আমার শুধু প্রয়োজন হয়েছে এখানে, এবং আমি চাচ্ছি যে 5 মিটার পরে গিয়ে আরেকটা যে বিন্দু পাওয়া যাবে সেই বিন্দুতে আমার একটা যে কোনো কারণে আমার দরকার, তাইলে আমার 5 মিটার পরে গিয়ে যে একটা অবস্থান পাইলাম সেই ক্ষেত্রে আমি ওখানে আরেকটা নাম দিয়ে দেবো। তখন দেখেন এই একটা বিন্দু, আমি আবার বলতেছি এই নামকরণটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, নামকরণটা খুব ক্লিয়ার বুঝতে হবে। নামকরণটা এখানে এ বিন্দু আর এইখানে বি বিন্দু, এর মাঝে একটা অংশ রয়েছে এবং এদিকে কিন্তু চলমান রয়েছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি রেখার নামকরণটা করেছি, রেখার সংজ্ঞায়িত করেছি। এরপরে রেখা থেকে আর কয়েকটা জিনিস আছে যেগুলোকে আরো ছেলেপিলে গুলায় ফেলে, স্পেশালি 6-7 যে সমস্ত ছাত্রছাত্রীরা দেখেছি বারবার বলার পরও এরা এটা গুলায় ফেলে। আমি আবার করতেছি, দেখেন এই এ বিন্দু থেকে যে কোনো দিকে চলমান, যে কোনো দিকে যে চলমান যে পথ, সেই পথটার নাম হচ্ছে রেখা। যে কোনো মানে একটা বিন্দু থেকে, মানে যে কোনো দিক বললে হবে না, মানে দুই পাশটাই চলমান থাকতে হবে, দুই পাশ থেকে চলমান যে ইয়েটা আছে সেটা পথটা আছে সেটাকে রেখা বলে। আর একটা বিন্দু থেকে এর সাথে আরেকটা জিনিস আছে রেখা, এই রেখার সাথে আর কয়েকটা জিনিসের সংশ্লিষ্টতা রয়েছে। একটা হচ্ছে রেখা, রেখা হচ্ছে দুই দিকেই যে ডিরেকশন নির্দেশক যে তীর চিহ্ন থাকলে যেটা হবে, যে পথটা হবে, যে লাইনটা হবে সেটাকে আমরা রেখা বলবো। এরপরে রশ্মি, রশ্মিটা হচ্ছে গিয়ে একটা বিন্দু থেকে
এই একটা বিন্দু থেকে যে কোনো একদিকে যে তীর চিহ্নগুলো ব্যবহার করা হয়, এটাই আসলে আমাদের সবসময় জ্যামিতি বইয়ের মধ্যে ব্যবহার করা হয়। আর কিন্তু আমরা যখন লিখি বা বলি সেই সময় সব রেখা বলি, সব রেখাংশ বলি, সব রশ্মি বলি, কিন্তু তিনটা আলাদা আলাদা সময় হিসাব নিকাশ রয়েছে। তো যাই হোক, এর জন্য শিক্ষক বা যারা পরীক্ষার খাতা দেখে তারা মার্কস সাধারণত কাটে না, কিন্তু আমরা যখন গণিত জানবো বা জ্যামিতি জানবো, তার সঠিকভাবে যখন জানার চেষ্টা করব, তখন আলাদা আলাদা ভাবে জানাটা এটাই ভালো। তো যার কারণে আমি এখন রশ্মি নিয়ে যদি কথা বলি, রশ্মিটা হচ্ছে যে বিন্দুর কথা বলেছিলাম, এই বিন্দু থেকে যে কোনো একদিকে তীর, যে কোনো একটা তীর, একদিকের যে তীর চিহ্ন দ্বারা বোঝাবে সেটা হচ্ছে রশ্মি। তাহলে এ থেকে আমি যদি আমার ডান দিকের এদিকে চিন্তা করি, তাহলে ডান দিকে এই বিন্দু থেকে এদিকে একটা রশ্মি, আবার এই বিন্দু থেকে আমার বাম দিকে যেটা গেছে সেটা রেখা গেছে, আর একটা যে দাগ গেছে সেটাকে আমরা বলবো আর একটা রশ্মি। এরপরে আসি রেখাংশ মানে কি? টোটাল তো এখান থেকে এই যে দুই পাশে যে তীর দেওয়া, এটা তো আমাদের রেখা ছিল। এই রেখার মধ্যবর্তী অসংখ্য বিন্দু রয়েছে। এই অসংখ্য বিন্দুর মধ্যে আমি এখানে একটা বিন্দু আমার দরকার, এখানে একটা বিন্দু দরকার, অথবা আমি এই পাশে আরেকটা বিন্দু দিলাম, এখানে আরেকটা বিন্দু কল্পনা করলাম সি। তাহলে এখন দেখলে দেখা যাচ্ছে যে এই এসি বিসি যদি একটা রেখা ধরি, সরি বিসি রেখা নয়, বিসি অবশ্যই রেখার সমান। তো আমার যদি এই টোটাল এটাকে আমি যদি একটা রেখা বলি, এই রেখার এই পাশে দেখেন একটা খণ্ড পড়ে গেছে, এই যে এখান থেকে এইটুকু একটা খণ্ড, এই খণ্ড, আবার এই পাশে আর একটা খণ্ড, আবার যদি বলি এও একটা খণ্ড, মোট তিনটা খণ্ডে খণ্ডিত করা হয়েছে। এই একটা রেখাকে প্রথমত এখানে একটা দাগ দিয়ে এক খণ্ড বানাইছি, আবার সেই খণ্ডের মাঝে আর একটা ফোঁটা দিয়ে সেটাকে আরেকটা খণ্ডে খণ্ডিত করেছি। তাহলে প্রত্যেকটা যে খণ্ড হয়ে গেল, টোটালটার নাম যদি হয় রেখা, আর রেখার এটা কি প্রত্যেকটা এক একটা অংশ না, সেই প্রত্যেকটা যদি এক একটা অংশ হয়, তাহলে এক একটা অংশকে রেখার দিকে অংশ হয়, তাহলে আমরা তাকে রেখাংশ বলবো না? তাহলে আমাদের এখানে স্পষ্ট ধারণা তৈরি হয়ে গেল যে কে রেখা, কে রশ্মি, আর কে রেখাংশ। আমি আবার একবার করে বলে যাচ্ছি, যে কোনো একটা বিন্দু থেকে উভয় দিকে সোজাভাবে যদি চলমান থাকে, তাহলে যে পথেরটা সৃষ্টি হয়ে গেল সেই পথটার নাম হচ্ছে রেখা। সেই রেখার একটা বিন্দু থেকে যদি শুধু একটা দিকে চলমান হয়, তাহলে যে পথটা তৈরি হয়ে গেল সেটাকে আমরা রশ্মি বলবো। আর একটা রেখার কোনো একটা খণ্ডিত অংশ বা কেটে দেওয়া অংশ, আমার যতটুকু প্রয়োজন বা আমার হিসাবে যতটুকু সীমানা আসছে, সেই খণ্ডিত অংশটাকে আমরা রশ্মি বলবো। তো কেমন ভাবে এগুলোকে লেখা হয়, জ্যামিতিতে কিভাবে কাজে লাগে? এই যে সাপোজ একটা কি লিখলাম, এটা আমরা যদি এখন এরকম একটা দাগ লিখে ফেলি, দাগ দিয়ে দিই, তাহলে এই দাগ দিয়ে আমি যদি এখন জিজ্ঞেস করি এটা কি লেখা হয়েছে, এটা কি হয়েছে, ম্যাক্সিমাম ছাত্রছাত্রীর উত্তর, যেহেতু আমি আমার অভিজ্ঞতা রয়েছে আমি সেখান থেকে বলতেছি, আমার ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞেস করলে তারা এটা সরাসরি উত্তর দিয়ে দেবে যে স্যার এটা রেখা টানা হয়ে গেছে। আসলে কি একটা রেখার শর্তের সাথে কি মিলে? রেখার শর্তে বলা হয়েছিল যে রেখা হইতে গেলে কিন্তু তার দুই পাশে দুইটা তীর থাকতে হবে, তীর চিহ্ন থাকতে হবে, তখন সেটাকে রেখা বলবে। তাহলে এটা রেখা নয়, তাহলে যদি রেখা নয় তাহলে কি রশ্মি? একটু চিন্তা করি, রশ্মির এই একটা বিন্দু, এই পাশে একটা বিন্দু রয়েছে। আমরা রশ্মিতে কি বলেছিলাম? যে একটা বিন্দু থেকে যে কোনো একটা দিকে চলমান থাকতে হবে। এটা কি কোনো দিকে চলমান বোঝাচ্ছে? চলমান বোঝাচ্ছে না, কারণ এর মাথায় কোনো তীর চিহ্ন নাই। তাহলে যদি তীর চিহ্ন না থাকে, তাহলে এর নাম আমরা রশ্মিও বলতে পারবো না। তাহলে কি হবে? রেখাও যখন না, রশ্মি যখন না, তাহলে এটা কি হবে? রেখাংশের ক্ষেত্রে কি আমাকে বলে দেওয়া হয়ে গেছিল না যে একটা রশ্মির যে কোনো একটা অংশ,
তাহলে আমরা এটা কোন রেখার অংশ আমরা তা জানি না, কিন্তু একটা খণ্ডিত অংশ সেটা আমরা বুঝতে পারছি যে এই মাথা আর এই মাথা কেটে এক জায়গায় আলাদাভাবে ফালাই রাখছে। এর মাথায় কিছু একটা ছিল, সেই অংশ থেকে কেটে এখন আমাদের সামনে উপস্থাপন করতেছে। তাহলে এটার নাম হবে রেখাংশ। আশা করি তিনটা ব্যাপার, আলাদা আলাদা যে তিনটা ব্যাপার সবগুলোই বোঝার কথা। এবার এক্ষেত্রে নামকরণের একটা অংশ থাকে। নামকরণের ক্ষেত্রে রেখার আমরা রেখার নামকরণটা কিভাবে করব? সাধারণত রেখার নামকরণ করা হয় না জ্যামিতির মধ্যে। রেখার থেকে আমরা সবসময় আমাদের কাজে লাগে হচ্ছে রেখাংশ, রেখার খণ্ডিত অংশ নিয়ে কাজ করি। তো বিন্দুর ক্ষেত্রে যেমন আমরা বিন্দুর ক্ষেত্রে বলেছিলাম একটি মাত্র ইংরেজি অক্ষর, ইংরেজি ক্যাপিটাল লেটার হইতে হবে। লেটার। আর রেখাংশ, রেখাংশ বা রশ্মি, রাশি, রেখা যাই বলি না কেন, সেখানে দুইটি ইংরেজি অক্ষর, ব্যবহার করবে। এবং অক্ষর দুইটি কোথায় থাকবে, এটা একটা প্রশ্ন, যে অক্ষর দুইটি কোথায় থাকবে। যেমন বিন্দুর ক্ষেত্রে তো একটা জায়গায় ছিল, কিন্তু রেখাংশের ক্ষেত্রে তাদের যে দুইটা মাথা থাকে, প্রান্ত থাকবে, প্রান্ত, এই প্রান্ত বিন্দুতে যে দুইটা বিন্দু রয়েছে, এই বিন্দুতে ওই অক্ষরটা বসাই দিতে হবে। যেমন এখানে যদি এ বলি, এ দ্বারা কি বোঝাইলো? এ দ্বারা এই যে একটা রেখাংশ, রেখাংশের একটা বিন্দু বোঝাচ্ছে। কিন্তু আমি যদি বলি এখানে একটা নাম দিয়ে দিই, এ একটা প্রান্ত, এ বি আর একটা প্রান্ত, তাইলে এ আর বি প্রান্তের মধ্যবর্তী যে অংশটা রয়েছে সেটাই তো একটা রেখাংশ ছিল, এবং সেই রেখাংশেরই নামকরণ আমরা যদি এখন বলি এবি, এবি দ্বারা আমরা খুব ইজিলি বুঝে নিতে পারবো যে এর মধ্যবর্তী যে সোজা যে দাগটা রয়েছে, যে রাস্তাটা রয়েছে, সেটাকে বোঝানো হচ্ছে। তাহলে এখন থেকে আমরা বুঝে নিলাম যে রেখাংশ নামকরণের জন্য আমাদের দুইটা ইংরেজি অক্ষর প্রয়োজন হবে, এবং সেই দুইটা ইংরেজি অক্ষর সব সময় দুই প্রান্ত বিন্দুতে বসবে। তখন আমি যদি এখানে এবি এখানে না দিয়ে এখানে দিই, তাইলে রেখাংশ বোঝাবে, মানে যারা বুঝে নেওয়ার বুঝে নেবে, কিন্তু এটা কোনো সঠিক না, পদ্ধতি না। সঠিক পদ্ধতি হচ্ছে সবসময় এ আর বি প্রান্ত বিন্দুতে বসতে হবে। এ আর বি যে প্রান্ত দুটা বিন্দু রয়েছে, এই প্রান্ত বিন্দুতেই ইংরেজি অক্ষর বসায় আমরা এই রশ্মিটার নামকরণ করতে হবে। এখন এরপরে আসে, যদি এখন আমরা কেউ বলতে চাই যে এটা মাপ কতটুকু, এটা মাপ কতটুকু, সাপোজ এটা আমরা পরিমাপ করলাম, পরিমাপ করে এটা হচ্ছে গিয়ে 5 মিটার হলো, 5 মিটার হলো সাপোজ ধরে নিলাম। তাহলে এর মাঝে যখন আমরা 5 দিয়ে দেব, তখন এবি সমান সমান 5, অর্থাৎ এবি যে রেখা, এই রেখার পরিমাপ 5 মিটার। এইভাবে আমাদের জ্যামিতির যে বইটা রয়েছে, সেই জ্যামিতিক বইয়ের বিভিন্ন জায়গায় এভাবে। আচ্ছা, এখন যদি আমি এই জায়গায় এর মাপটা যদি অজানা থাকে, এটা তো আমি 5 লিখেছিলাম, যার কারণে এটা 5 লিখতে বললাম। তো গণিত বইয়ের আমরা যখন জ্যামিতি করব, সেই সমস্ত জ্যামিতির ম্যাক্সিমামই এর মাঝে যে এই রেখাটার যে মাপ, পরিমাপ, সেটা আমাদের জানা থাকবে না, অজানা থাকবে। তো যখন আমরা গণিতের ভাষায় কোনো জিনিসকে অজানা কোনো মান ব্যবহার করি, তখন ইংরেজির বিভিন্ন ছোট হাতের অক্ষর দ্বারা এদের যে মধ্যবর্তী যে মান, মানে কয় মিটার, কয় সেন্টিমিটার,
সেটাকে প্রকাশের জন্য সাধারণত ছোট হাতের অক্ষর ব্যবহার করা হয়। অজানা মান এটা হতে পারে 5 মিটার, 7 মিটার, 2 মিটার, 1 মিটার, যে কোনো কিছু, সেন্টিমিটার হতে পারে, ইঞ্চি হতে পারে, কোনো কিছু হতে পারে। তো এরকম আমরা তো কোন মান আছে সেটা আমরা জানি না। তো এরকম অজানা কোনো মান যখন আমরা ব্যবহার করব তখন ইংরেজি বিভিন্ন অক্ষর ব্যবহার করি। এই জন্যই আমরা যখন বিভিন্ন অঙ্ক বা সমাধান করি সেই জায়গায় দেখবেন সবসময় ধরে নেওয়া হয়, ধরি এই দৈর্ঘ্য বা এটার মান এ বি সি, এটার দ্বারা বোঝায় হচ্ছে গিয়ে এই মানটা অজানা মান। অজানা মান এটা যে কোনো মান হতে পারে। সো আমি যখন এখানে এ লিখব, তাহলে এ বি যে রেখাংশ, এই এ বি রেখাংশ মান এখন হচ্ছে গিয়ে এ মিটার একক হিসাবে। এখন এই এককটা আবার কি, এখন একক নিয়ে আর একটু কথা বলা যায়। এককটা হচ্ছে যে আমি আমার যে পরিমাপটা করলাম সেই পরিমাপটা আমি করতে পারি, আমি হাতে করতে পারি, যে এটা হলো 5 হাত। আমি এটা করতে পারি ইঞ্চিতে করতে পারি, আমি মিটারে করতে পারি, সেন্টিমিটারে করতে পারি। এরকম যে বিভিন্ন মাপার যে পদ্ধতি, কোন পদ্ধতিতে কোনো একটা জিনিসকে আমি মেপেছি, মাপযোগ করেছি, সেই মাপযোগ করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকেই বলা হবে একক। আশা করি বুঝতে পারছেন। আজকের ক্লাস, এই প্রথম ক্লাসটা আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে বাকি জ্যামিতির অংশটুকু নিয়ে কথা বলা হবে। আচ্ছা, ভালো থাকবেন, তাইলে পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।